আমার নিজেরও জানতে ইচ্ছা যে নিশ্চয়ই আমি তার কাছে ওই প্রশ্নটা করবো। তার আগে আপনাকে জিজ্ঞেস করি যে আপনারা কি মনে করেন যে ওনারা যেমন বলছেন যে জনগণের ভয় যদি রেইজ করে এবং বিএনপিটা মানতে প্রস্তুত যে আমরা এটা করব, যদিও আমি একটু কোট করি, গত 20 এপ্রিল যেমন বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী একদম স্পষ্ট করে বলেছিলেন যে জুলাই সনদের প্রতিটি দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে আমি আবারও পরিষ্কারভাবে বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসছে, সেই জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব। আপনারা কি মনে করেন যে আরেকটু আস্থা সরকারের উপর রাখা যায় বা তাদের উপরে বিশ্বাসটা রাখা যায়, নাকি আপনারা মনে করছেন যে আপাত পরিস্থিতি যেটা তৈরি হয়েছে আমাদের এখনই আসলে জনগণের কাছে ফিরে যাওয়া উচিত? দেখেন, এটা আস্থা বা বিশ্বাসের বিষয় না, এটা একটা প্রসেসের বিষয়। পলিটিক্স তো শুধু আস্থার বিশ্বাস না। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ভালো সম্পর্ক থাকতে হবে, এটা ঠিক আছে, কিন্তু পলিটিক্স তো শুধু আস্থা বিশ্বাস বা আপনার উপর আমি ভরসা করে চলবো, আপনি আমার উপর ভরসা করে চলবো, এই যে ব্যক্তির উপর ভরসা করে রাজনীতি, এটাই তো সমস্যা তৈরি করেছে বাংলাদেশে। আমরা একটা প্রক্রিয়াকে আপহোল্ড করছি। সেই প্রক্রিয়া মেনে নিলে তো আপনার কোনো সমস্যা নাই। ওই যে উদ্ধৃতিটা আপনি দিলেন, এটা তো উনি অনেকবার বলেছেন, বিএনপি এটা ভাঙা রেকর্ডের মতো বলতে থাকে, কিন্তু আমি কিন্তু আপনাকে উদাহরণ দিয়েছি ঠাকুর ভাই আসার আগে, যে তারা ইতিমধ্যে জুলাই সনদও ভায়োলেট করেছে। সেটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, পুলিশ যে অধ্যাদেশ, এটা তারা বাতিল করেছে, কিন্তু পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কিন্তু তাদের কোনো আপত্তি ছিল না ইয়েতে, জুলাই সনদে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়, এটার ব্যাপারেও তাদের দলীয় ইশতেহারও আছে, জুলাই সনদে তারা এটার ব্যাপারে রাজি হয়েছে নোট অফ ডিসেন্ট ছাড়া, সেটা কিন্তু তারা করে নাই, ইতিমধ্যেই বাতিল করেছে। এবং বাতিল করাটা তো একটা বিষয় যে আপনি বাইরে এসে বললেন যে এটা আমরা সামনে করব, এটা একটা, কিন্তু যে গ্রাউন্ডে বাতিল করা হয়েছে, যে যুক্তি তারা ওই যে সংসদীয় বিশেষ কমিটিতে দিয়েছে, সেটা তো আমরা দেখেছি। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি না এই বিষয়ে, যে স্বাধীনতা ভালো, সুপার স্বাধীনতা ভালো না। তো কেউ তো আপনার কাছে সুপার স্বাধীনতা চায় নাই। উনি বলছেন যে বিচারিক কাজে বিচারকরা স্বাধীন থাকবেন, কিন্তু নিয়োগ পদোন্নতি আপনার হাতে থাকবে, আপনি আমাকে নিয়োগ দিবেন আর আমি আপনার বিরুদ্ধে রায় দিতে পারবো। বাংলাদেশের কোনো সরকারের নিজের বিরুদ্ধে রায় তারা মানতে পারে না, হজম করতে পারে না, এটা হচ্ছে সমস্যা। মানে বিচার বিভাগের স্বাধীনতার গোড়ার আলাপ হলো এটা। জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে তো বললাম। আচ্ছা, 31 দফা, আমি যদি এখন 31 দফাটা খুলি, তারা তো তাদের 31 দফাও লঙ্ঘন করা শুরু করেছে। একাধিক আমি নজির দেখাতে পারবো। একটা শুধু দেখাই যে স্থানীয় সরকার বিষয়ে বিএনপির এটা 31 দফাতেও আছে, নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেও আছে, যে আমরা জনপ্রতিনিধিদেরকে অপসারণ করে প্রশাসক বসাবো না, এটা তাদের অঙ্গীকার। কিন্তু ইউনূস সরকার খারাপ, ইউনূস সরকারের সব গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো খারাপ, কিন্তু কোন অধ্যাদেশ ভালো যেটাতে নিজের ক্ষমতা বাড়ানো যায়? ওই যে স্থানীয় সরকারের যে 4টা অধ্যাদেশ, সেগুলো করা হয়েছিল বিশেষ পরিস্থিতিতে, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আর হচ্ছে সিটি কর্পোরেশন। এগুলো তখন আওয়ামী লীগের যে অবৈধ যারা জনপ্রতিনিধি বা দুর্নীতিবাজ বা বিতর্কিত নির্বাচনের মধ্যে দিয়ে এসেছে বা যারা পালিয়ে গেছে, তাদেরকে অপসারণ করার জন্য ইউনূস সরকারের একটা অধ্যাদেশ দরকার ছিল। সেই বিশেষ পরিস্থিতির কারণে তারা বলেছে ওই অধ্যাদেশে যে বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা যাবে, এবং সেই অধ্যাদেশ দিয়ে অপসারণ করেছে। এটা কিন্তু এখন আর দরকার নেই। আপনি গণভোট অধ্যাদেশের ব্যাপারে বলছেন না, যেটা এখন আর দরকার নাই, গণভোট অধ্যাদেশ তো বাতিল করে দিলেন এই দরকার নাই দেখে। তো স্থানীয় সরকার অধ্যাদেশ তো এখন আর দরকার নাই, কিন্তু সেটাকে কিন্তু তারা আইনে পরিণত করলো হুবহু, অর্থাৎ খুব ভয়ঙ্কর জিনিস থেকে গেল। এই যে স্থানীয় সরকার নিয়ে এত ডামাডোল, আরও যত সময় আসবে দেখবেন টক শো সহ সব জায়গায় স্থানীয় সরকার নিয়ে অনেক আলোচনা হবে, কিন্তু মূল জিনিসটা কি? যারা বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সরকারের কাছে এমন আইন, এমন লিগ্যাল ইনস্ট্রুমেন্ট থেকে গেল যেটা দিয়ে তারা বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে চাইলে তাকে নির্বাহী ক্ষমতা অপসারণ করতে পারবে। তা এটা কিন্তু সরাসরি রাখেন জুলাই সনদ, অন্য সবকিছু বাদ, আপনার যে দলীয় ইশতেহার সেটার সাথে সাংঘর্ষিক। আপনি তো বলেছেন যে আপনি এটা করবেন না, আদালতের রায় থাকলে ভিন্ন বিষয়। আপনার বিরুদ্ধে, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার বিরুদ্ধে আচ্ছা আপনি ভালো লোক, আমি খারাপ লোক, আমি একজন জনপ্রতিনিধি হয়েছি, পৌরসভার চেয়ারম্যান হয়েছি, আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগে আদালতের মামলা রায় আছে, তখন সরকার সরাতে পারবে, সেটা নিয়ে কেউ না করছে না। কিন্তু বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে যে কোনো গ্রাউন্ডে সরানোর এই যে আপনি ক্ষমতাটা নিজের কাছে রেখে দিলেন, এটাতে কি ঘটবে? ধরেন 4000-এর বেশি সামথিং পৌরসভা আছে মনে বাংলাদেশে, সরি ইউনিয়ন আছে 4000-এর বেশি। ওখানে চেয়ারম্যানের মধ্যে ধরা যাক, আমি একেবারে মানে সবচেয়ে রক্ষণশীল হিসাবে ধরে নিলাম যে 30%-এ বিরোধী দল সমর্থিত প্রার্থীরা আসলো, তো তাদেরকে কিন্তু আপনি সারাক্ষণ এই চাপে রাখছেন যে আমার বাইরে গেলেই আমি তোমাকে, এবং তাদের তো বরাদ্দ টরাদ্দ অনেক বিষয় থাকে, সামনের বার জেতার বিষয় থাকে, জনগণের কাছে মুখ দেখানো, মানে জবাবদিহির বিষয় থাকে। তো আপনি যদি তাকে এই আইনের দেখিয়ে সবসময় তাদেরকে একটা চাপে রাখার কিন্তু সুযোগ থাকলো,
এটা গেল। তার ফলে আমি আরও উদাহরণ দিতে পারবো যে কীভাবে বিএনপি তাদের দলীয় ইশতেহার ভঙ্গ করছে। ওই যে আমি বললাম যে সংবিধান সংস্কার কমিশন তো করছেন না, সংবিধান সংস্কার কমিশন করা লাগবে না, সংবিধান সংস্কার পরিষদ আমাদের বক্তব্য অনুযায়ী এবং গণভোটের রায় অনুযায়ী আপনি আপনার দলীয় ইশতেহারে যেটা বলেছেন সংবিধান সংস্কার কমিশন, এরকম একটা কমিশন গঠন করেন। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করবে তারা বলেছে, কোনো আলামত দেখতে পাচ্ছেন? সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা বললাম, এটা তারা বলেছে যে আমরা মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করব। এবং সেটা দুটো জিনিস, একটা হলো বিচারক নিয়োগে একটা মানে ওই যে সংসদে ভেটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা কমিটি করে তারপর নিয়োগ হবে, অর্থাৎ এটা প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বে থাকবে না। আর নির্বাহী বিভাগের আওতার মুক্ত করব এই অধস্তন আদালতকে। কারণ কি, অধস্তন আদালতে আপনি রাতের অন্ধকারে ভুতুরে সব রায় দিয়ে বিএনপির লোকেদেরকে যাকে খুশি জামিন দেওয়া, যাকে খুশি আপনার রিমান্ডে নেওয়া হয়েছে আর যাকে খুশি আটকে রাখা হয়েছে, এটার বিএনপি ভুক্তভোগী, এই কারণে তারা এই অঙ্গীকার করেছে। এখন তো তারা সেখান থেকে সরে আসছে, তারা এটা নিজের কাছে রাখতে চায়। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। আচ্ছা, আদেশ বেআইনি ভাই বলেছেন, তা উনি আসার আগে আমি একটা কথা বলছিলাম, এটা আবার একটু ওনাকে স্মরণ করিয়ে দিই। এই যে রাষ্ট্রপতি আদেশ দিতে হবে, এই কথাটা বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে 30 অক্টোবর 2025, পত্রিকা খুলে দেখেন। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছিল সেটা। 29 অক্টোবর তারেক রহমান মানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং স্থায়ী কমিটির মেম্বাররা ছিলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন কি বক্তব্য দেবেন এবং 30 তারিখে তারা সংবাদ সম্মেলন করে সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্য পড়েছেন, পাশে ছিলেন ডক্টর মঈন খান এবং ছিলেন আপনার আরেকজন কে জানো মানে স্থায়ী কমিটির মেম্বাররা। তাহলে এটা আপনার দলীয় পজিশন, আপনি জনগণকে ঠেলে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ঠেলে দিয়েছেন যে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করাইতে হবে। তারপর আবার নির্বাচনের পরে এসে কেন বলতেছেন রাষ্ট্রপতি এই ধরনের আদেশ জারি করতে পারে না? এটাকে আমি বলছি যে এটা তো আপনি রাজনৈতিক কৌশল বলতে পারবেন, এটা স্পষ্টত ছলচাতুরি।